নিকটতম বন্দর থেকে প্রায় ৬০০ কিলোমিটার বা ৩৭৩ মাইল দূরে প্রশান্ত মহাসাগরের গভীর নীল জলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল কালো পাথরের ফলক। এর নাম বলস পিরামিড, যে শিলাখণ্ডটি যেন আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু আগ্নেয় শিলার গঠন, যার উচ্চতা ৫৬২ মিটার বা প্রায় ১৮৪০ ফুট, যা আইফেল টাওয়ারের থেকে উঁচু। মাত্র ৩০০ মিটার চওড়া এই পাহাড়কে দূর থেকে দেখতে যেন সমুদ্রের উপর ভাসমান কোনো পাতলা ছায়ার মতো মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটি এক অদ্ভুত, প্রায় অবাস্তব শিলা, যেন প্রকৃতির গড়া কোনো রহস্যময় টাওয়ার। অস্ট্রেলিয়ার লর্ড হাউ আইল্যান্ড মেরিন পার্কের ভেতরে সিডনি থেকে প্রায় ৬৪৩ কিলোমিটার উত্তর পূর্বে এই বিশাল শিলাটি দাঁড়িয়ে আছে, নির্জন, নির্মম আর প্রায় অপ্রবেশ্য, অর্থাৎ আরোহণ করা প্রায় অসম্ভব। অথচ কিছু মানুষ সাহস করে এই খাড়া পাথরে আরোহণের চেষ্টা করেছে। কেউ কেউ বেঁচে ফিরলেও কারো নাম ইতিহাসে হারিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রহস্য লুকিয়ে আছে এই পাহাড়ে, যে একে বলা হয় প্রশান্ত মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়? আর কেন এখানকার প্রতিটি আরোহণ যেন মৃত্যুর সঙ্গে এক দৌড়ের মতো? আজকের ভিডিওতে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কেন এই পাহাড়কে বলা হয় মৃত্যুর পাহাড়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৭৮৮ সালে রয়্যাল নেভির অফিসার হেনরি লিডিয়ার্ড বল যখন বন্দীদের নিয়ে নরফক দ্বীপে যাচ্ছিলেন, তখনই প্রথম এই বিশাল শিলাখণ্ডটি তার চোখে পড়ে। পরবর্তীতে তার নামেই এর নাম হয় বলস পিরামিড। প্রাচীন নৌচিত্রে এটি চিত্রিত হলেও বল নিজে কখনো এই পাহাড়ে আসেননি, এবং মনে হয় সেটিই ছিল বুদ্ধিমানের কাজ, কারণ এর চারপাশের তীব্র ঢেউ, খাড়া দেওয়াল আর ভয়ঙ্কর স্রোত। প্রায় ১০০ বছর ধরে এটি ছিল এক রহস্যময় স্থান। মানচিত্রে দেখা যেত, কিন্তু কেউ কখনো সেখানে পা রাখেননি। নাবিকেরা বলতো এখানে ঢেউ এত উঁচুতে আছড়ে পড়ে যে জাহাজের ডেক পর্যন্ত ভিজে যায়, আর পাখির ডাক মাইলের পর মাইল প্রতিধ্বনিত হয় এই নির্জন সমুদ্রের মাঝে। ১৮৮২ সালে ভূতত্ত্ববিদ হেনরি চার্লস উইলকিনসন প্রথম সেই পুরনো নাবিকদের গল্প যাচাই করতে এখানে যান। তাদের নৌকা শিলার ৬০ মিটার দূর পর্যন্ত পৌঁছায়, এবং ৪ জন লোক ওই ছোট নৌকা চেপে ঢেউয়ের ফাঁকে সুযোগ বুঝে শিলার এক সরু প্রান্তে লাফিয়ে ওঠে। তবে কিছুক্ষণ পর প্রবল বাতাস তাদের পিছু হটতে বাধ্য করেছিল। তবু এই অভিযান ব্যর্থ হয়নি। উইলকিনসন শিলা থেকে একটি পাথরের টুকরো সংগ্রহ করে এবং আবিষ্কার করেন এটি শুধু খাড়া পাথর নয়, এক বিশাল আগ্নেয়গিরির ক্ষয়প্রাপ্ত কেন্দ্র, যা লক্ষ লক্ষ বছর ধরে ঢেউ ও বাতাসে ক্ষয়ে গিয়ে এমন রূপ ধারণ করেছে। সেই সংক্ষিপ্ত সফরে বলস পিরামিড রহস্য থেকে পরিণত হয় ভূতাত্ত্বিক বিস্ময়ে। আজও অধিকাংশ নৌকা ৩০ থেকে ৫০ মিটার দূরে থেমে যায়, কারণ এখানে প্রায় ২০০০ মিটার গভীর জল। কোনো রিফ নেই, ফলে ঢেউ সরাসরি শিলায় আছড়ে পড়ে। ১৯৩৬ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল পর্বতারোহী এখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঝড়ে তাদের অভিযান ব্যর্থ হয়। ১৯৫৯ সালে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির ২ কর্মকর্তা আকাশপথে পর্যবেক্ষণ করে বলেন চূড়ায় ওঠার কোনো নিরাপদ পথ নেই। অথচ তাদের তোলা ছবি পত্রিকায় ছাপা হতেই বলস পিরামিড নিয়ে মানুষের কৌতূহল আরও বেড়ে ওঠে। ১৯৬০-এর দশকের শুরুতে বলস পিরামিডে আরোহণের আগ্রহ দ্রুত বাড়তে থাকে। সেই সময় অস্ট্রেলিয়ায় রক ক্লাইম্বিং খুব জনপ্রিয়তা পাচ্ছিল এবং সরঞ্জামও উন্নত হচ্ছিল। এরপর ১৯৬৪ সালে একদল দক্ষ পর্বতারোহী চূড়ায় পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। দলের নেতৃত্বে ছিলেন ডিক স্মিথ, সাথে ছিলেন অভিজ্ঞ ২ জন ক্লাইম্বার। তারা সিডনি থেকে সরাসরি শিলার কাছে পৌঁছানোর মতো বড় নৌকা নিয়ে রওনা দেন এবং শিলার গোড়ায় একটি সরু প্রান্তে তাঁবু ফেলে শিবির গড়েন। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বিপত্তি শুরু হয়। পাথরগুলি ছিল ভঙ্গুর ও টিলা, দেওয়াল ছিল অনুমানের চেয়েও অনেক বেশি খাড়া। তাদের ক্লাইম্বিং গিয়ারগুলি ঠিকমতো যাচ্ছিল না, কারণ আগ্নেয় শিলাটি ছিল অস্থিতিশীল। উপরে উঠতে হলে তাদের ভারী দড়ি আর সরঞ্জাম টেনে নিয়ে যেতে হতো ধারালো ভেঙে পড়া পাথরের উপর দিয়ে। একটি ভুল পদক্ষেপই মৃত্যু ডেকে আনতে পারত। শিলার গায়ে ঘুমানো ছিল এক দুঃস্বপ্ন। যেহেতু তারা ভেজা সমুদ্র গুহায় শিবির করেছিল, তাই জলে তাদের শরীর ভিজে যাচ্ছিল। বিভিন্ন কীটপতঙ্গ তাদের জিনিসপত্রের উপর হাঁটছিল, এবং জোয়ারের সময় ঢেউ এসে তাদেরকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় নিরাপত্তার জন্য তারা একজন একজন করে ঘুমাতো। শেষ পর্যন্ত তারা সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র কয়েকশো মিটার উপরে উঠতেই থেমে যেতে বাধ্য হয়, এবং এই অভিযানও বাতিল করে ফিরে আসতে হয়।
পরের বছর 1965 সালে নতুন একটি দল আরও ভালো প্রস্তুতি নিয়ে বলস পিরামিড জয় করতে বের হয়। এবার নেতৃত্বে ছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পর্বতারোহী ব্রাইটন অ্যালেন, সাথে ছিলেন জ্যাক পেরিগ্রু, জন ডেভিস এবং ডেভ উইথাম, যারা ছিলেন সিডনি রক ক্লাইম্বিং ক্লাবের সদস্য। নিউজিল্যান্ডের দুইজন ক্লাইম্বার ডন উইলকক্স ও জ্যাক হিলও যোগ দেন তাদের সাথে। অভিযানটি আংশিকভাবে অর্থায়ন করেছিল সিডনি মর্নিং হেরাল্ড, যারা দুইজন সাংবাদিককেও তাদের সাথে পাঠায় আরোহণের প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করতে। এটি শুধু একটি অভিযান ছিল না, এক অর্থে এটি ছিল এক রোমাঞ্চকর গল্প। 1964 সালের ব্যর্থ দলের বিপরীতে তারা আগে থেকেই পরিকল্পনা ও অনুশীলনে জোর দিয়েছিল। তারা সিডনির কাছাকাছি সমুদ্র তটে ঢেউয়ের মধ্যে নামা ও ভেজা পাথর আঁকড়ে ধরার প্র্যাকটিস করত এবং মানচিত্র ও পুরনো ছবির সাহায্যে আগে থেকেই যাত্রার পথ ঠিক করে নিয়েছিল। তাদের সরঞ্জামই প্রমাণ করেছিল তারা কতটা সিরিয়াস। 600 মিটার দড়ি, দুটো 12 ভোল্ট ব্যাটারি, জাহাজ থেকে তীরে যোগাযোগের জন্য রেডিও, সবকিছুই তাদের কাছে ছিল। ফেব্রুয়ারি 1965-তে তারা যাত্রা শুরু করেন, কিন্তু সমুদ্র তখন উত্তাল ছিল। সম্প্রতি ঘটে যাওয়া এক ঘূর্ণিঝড় ঢেউকে আরো তীব্র করে তুলেছিল। তাদের নৌকা শিলার 40 মিটারের বেশি কাছে যেতে পারেনি, তাই একে একে ক্লাইম্বাররা সাগরে ঝাঁপ দেয়। ভাসমান ব্যাগে সরঞ্জাম বেঁধে টেনে নিয়ে যায়। ঢেউয়ের ফাঁকে সুযোগ বুঝে তারা শিলার গায়ে উঠে পড়ে এবং 100 মিটার উঁচুতে একটি ছোট্ট ভেজা সমুদ্র গুহায় আশ্রয় নেয়। সেটি ছিল তাদের বেস ক্যাম্প। সেখান থেকে শুরু হয় প্রকৃত আরোহণ। তারা শিলার দক্ষিণ পশ্চিম গা বেয়ে উঠতে থাকে, যে দিকটি ছিল তাদের কাছে সবচেয়ে উপযুক্ত। যদিও এই পাথরের সব অংশ খাড়া ও বিপজ্জনক ছিল। তাদের প্রথম লক্ষ্য ছিল প্রায় 250 মিটার উচ্চ একটি বিন্দু, যেখানে আগের দলটি পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে আর এগোতে পারেনি। এবার তারা শিলায় দড়ি বেঁধে ধাপে ধাপে উপরে উঠতে থাকে। 600 মিটারেরও বেশি দড়ি টেনে খুলে আবার নতুন করে বেঁধে। যত উপরে উঠছিল পাথর ততই ঢিলা আর বিপজ্জনক মনে হচ্ছিল। প্রায় 400 মিটার উচ্চতায় তারা এক বিশাল ঝুলন্ত প্রাচীরের সামনে পড়ে, যেখানে হাতের বদলে সরঞ্জাম ব্যবহার করতে হচ্ছিল। এটি ছিল ধীর, ক্লান্তিকর কিন্তু দম বন্ধ করা এক পর্ব। অবশেষে 14 ফেব্রুয়ারি ব্রাইটন অ্যালেন এবং ডেভ উইথাম প্রথমে চূড়ায় পৌঁছান। 8 ঘন্টার কঠিন লড়াইয়ের পর কিছুক্ষণ পর জন ডেভিস ও জ্যাক পেডিগ্রুও যোগ দেন তাদের সঙ্গে। চূড়ার উচ্চতা ছিল 562 মিটার, অবিশ্বাস্যভাবে সমান, প্রায় 300 মিটার চওড়া। উপরে দাঁড়িয়ে তারা দূরে লর্ড হাউ আইল্যান্ডকে দেখতে পায়, আর চারপাশে শুধু অবিরত সমুদ্র। তারা একটি ছোট্ট পাথরের স্তূপ তৈরি করে, একটি বার্তা রেখে যেতে, আর এক বোতল শ্যাম্পেন খুলে উদযাপন করে। কিন্তু থাকার কোনো সুযোগ ছিল না। সূর্য ডুবে যাচ্ছিল আর নিচে নামাও ছিল ঝুঁকিপূর্ণ। সেই রাতটা তারা যেভাবেই হোক ঠান্ডা ও খোলা আকাশের নিচে সরু প্রান্তে কাটায়। তারপর অবশেষে ফিরে আসে সমুদ্রপৃষ্ঠে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাহাড়ের চূড়া জয় করে। 1965 সালের অভিযানে প্রমাণ মেলে বলস পিরামিড জয় করা যায়, কিন্তু পথ ভয়ঙ্করভাবে কঠিন। আগ্রহ এরপর কিছু বছর কম ছিল। তারপর 1970 সালে অস্ট্রেলিয়ান পর্বতারোহী কিথ বেল ও জন ওয়াল সাহস করে পশ্চিম দিকের অসম রিজ দিয়ে ওঠার সিদ্ধান্ত নেয়। তারা ভোরের আগে যাত্রা শুরু করেন। ভঙ্গুর পাথর, পিচ্ছিল শিলা আর আক্রমণকারী সমুদ্র পাখির মধ্যেও তারা হাল ছাড়েনি। 2 দিনের লড়াই শেষ করে তারা পশ্চিম রিজের প্রথম সফল আরোহণ সম্পূর্ণ করে। এরপর 14 বছর পর 1979 সালে প্রথম অভিযানের নায়ক ডিক স্মিথ আবার ফিরে আসেন জন ওয়াল ও হিউ ওয়ার্ডের সঙ্গে। শান্ত সমুদ্রের সুযোগে তারা আগের দড়ি খুঁজে পান, নতুন দড়ি বেঁধে দ্রুত উপরে ওঠেন এবং 48 ঘন্টার মধ্যে শীর্ষে পৌঁছে অস্ট্রেলিয়ার পতাকা গেঁথে দেন। যদিও 1980 এর মাঝামাঝি সময়ে বোঝা যায় যে এখানে আরোহণ বিপজ্জনক ও প্রায় অসম্ভব। হেলিকপ্টার কাছাকাছি যেতে পারে না, বাতাস নিয়ন্ত্রণহীন করে দেয় শিলা ভঙ্গুর। বিজ্ঞানীরাও বুঝতে শুরু করে যে এই বলস পিরামিডের পরিবেশ কতটা দুর্লভ। তাই 1986 সালে নিউ সাউথ ওয়েলস সরকার নিরাপত্তা ও পরিবেশ রক্ষার জন্য রিক্রিয়েশনাল ক্লাইম্বিং নিষিদ্ধ করে দেয়। তবে কৌতূহল হারিয়ে যায়নি। কয়েক বছর পরে সীমিত অনুমতির গবেষণা দেওয়া হয়। 2001 সালে এখানে আশ্চর্য এক আবিষ্কার হয়। পাথরের খাড়া ঢালে লর্ড হাউ স্টিক ইনসেক্টস জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়, যা 1920 এর দশক থেকে বিলুপ্ত মনে করা হতো। প্রায় 80 বছর ধরে তারা অদৃশ্য ছিল। এই আবিষ্কার দেখায় যে বলস পিরামিড শুধু বিপজ্জনক নয়, বরং বিরল প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। আজ এটি সমুদ্র পাখি যেমন প্রভিডেন্স পেট্রেল, মাস্ক বুবিস এবং বিরল উদ্ভিদ
মেলানেউকা হয়েনাদের আবাসস্থল। অধিকাংশ গবেষণা দূর থেকে ড্রোন ও ক্যামেরা ব্যবহার করে করা হয়। কখনো খুব প্রয়োজন হলে বিজ্ঞানীরা হেলিকপ্টার করে সেখানে পৌঁছান। বলস পিরামিড আজ শুধু একটি চূড়া নয়, এটি এক ভূতাত্ত্বিক নিদর্শন এবং প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, যার শীর্ষে খুব কম মানুষই যেতে পেরেছে এবং ভবিষ্যতেও খুব কমই পারবে। এটি শুধু সমুদ্র থেকে উঠে নয়, যেন সব কিছুর উপরে উঠে আছে। এমন অজানাকে জানতে পেরে আপনার কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।